আপনারা দেখছেন মনের রেডিও, মনের কথা মনের সাথে। আমি একজন যুবক, এই মুহূর্তে রাস্তায় হাঁটছি, অচেনা রাস্তা। বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি মাত্র কয়েকদিন হলো। উদ্দেশ্য একটাই, মৃত্যুর খোঁজে। কি করলে আমি মারা যাব সেই সন্ধানেই আমি রাস্তায় বেরিয়েছি। বাড়ি ঘর বলতে তেমন কেউ নেই। প্রথমে মামার বাড়িতে মানুষ হয়েছি, তারপরে পিসির বাড়ি, এখন ছিল দিদির বাড়ি। মা গত হয়েছে 13 বছর বয়সে। 19 বছর বয়সে বাবা আলাদা সংসার পেতেছে। সেই শোকে আমি ঘর ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যে বাড়িতেই আমি যাতায়াত করেছি না কেন, থেকেছি না কেন, সেখানেই পেয়েছি অবহেলা। আসলে মা বাবা ছাড়া পৃথিবীতে আপন বলে তো আর কেউ হয় না। যারাই সহানুভূতি দেখিয়ে আপন করে নেয়, সেটা সাময়িক এবং ক্ষণিকের জন্য। একটা সময়ের পরে আমাকে বুঝতে হয়েছে যে আসলেই বাবা মার পরে আপন বলতে কেউ হয় না। সব কিছু ভুলতে আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করেছিলাম। বলা ভালো, প্রচণ্ড ভালোবেসেছি। সেও পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছে। তার কারণ আমার পরিবার নেই, আমার ইনকাম নেই, আমার সম্পত্তি, আর্থিক কোনো কিছুই ঠিক নেই। স্বাভাবিক তো। এত কষ্ট, চাপা দুঃখ বুকে নিয়ে বেঁচে থাকার থেকে নিজেকে পৃথিবীর বুক থেকে সরিয়ে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, এই ভেবেই আমি বারবার মরতে চেয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি মরতে পারিনি। যখনই কোনো কারণে মরতে গিয়েছি, কেউ না কেউ কোনো না কোনোভাবে আমাকে বাঁচিয়েছে। তাই বন্ধুদের কাছ থেকে একটা ভালো পরামর্শ পেয়েছি। সেই পরামর্শ অনুযায়ী আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। বন্ধুরা বলেছে একজন ভালো তান্ত্রিক আছে, যেখানে গেলে মৃত্যু নাকি অনিবার্য। তিনি নিশ্চিত বলতে পারবে কি করলে আমি মারা যাব, এবং ভবিষ্যৎ যদি ভালোও থাকে সেটা তিনি বলে দেবে। এখন আমি তেনার সন্ধানেই বেরিয়েছি। শুনেছি উনি একটা শ্মশানে থাকেন। ওই শ্মশানটায় এখন থেকে 20 বছর আগে মানুষ পোড়ানো হতো। এই মুহূর্তে ওই শ্মশানটা শ্মশানই হয়ে আছে, কিন্তু কোনো বডি পোড়ানো হয় না। আমি হাঁটতে হাঁটতে ওই শ্মশানে পৌঁছে গেলাম। যখন পৌঁছেছি তখন রাত 11:30। নির্জন জায়গা, শ্মশান যেমন হয় তেমনই। চারিদিকটা খা খা করছে। দেখেই মনে হচ্ছে এটা ভূতের কোনো পরিবেশ। বেশ ভয় লাগছে, কিন্তু আমি ভয় পাওয়ার ছেলে নয়, কারণ আমি চাই যেভাবে হোক আমার মৃত্যুটা ঘটুক। ওইখানে গিয়ে দাঁড়ানো মাত্রেই দেখলাম তান্ত্রিক বাবা ধ্যানে মগ্ন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তান্ত্রিকের ধ্যান ভেঙে গেল। তারপর তান্ত্রিক জয় তারা, জয় তারা। কে কে তুই? এত গভীর রাত্রে আমার ধ্যান ভাঙাতে এসেছিস? জয় তারা। আগে তান্ত্রিক বাবা, আমি একটা সাধারণ ছেলে, যুবক। আমি মরতে চাই, কোনোভাবে মরতেই পারছি না। বিশ্বাস করুন, আমি আর এই দুনিয়াতে বাঁচতে চাই না। আমি স্বইচ্ছায় মরতে চাই। আমাকে একটা উপায় বলে দেবেন, যে উপায়ে আমি মরতে পারি। আমার এই কথাটা তান্ত্রিক বাবা খুব মজা নিল। তিনি তো বিকট হাসি দিয়ে আমাকে বলল, হাসালি তুই, হাসালি। সবাই আসে বাঁচতে, আর তুই এসেছিস মরতে।
শোন বেটা, শোন শোন, এইভাবে কেউ মরতে পারে না। মরণটা তোর কপালে এখন নেই। তোর ভাগ্যে অনেক বড় কিছু লুকিয়ে আছে। চেষ্টা চালিয়ে যা। কিন্তু আমি আর চেষ্টা চালাতে পারছি না। আমি মরতে চাই। আমি কতবার চেষ্টা করেছি, তবু মরতে পারিনি। আপনি আমাকে একটা অভিশাপ দিন, ওই অভিশাপে যাতে আমি মারা যাই। আর না তো কোনো একটা উপায় বলে দিন, যে উপায় আমি মরতে পারি। কত উপায় বলবো তোকে? বলছি তোর কপালে এখন মরণ নেই, তবে একটা সময় তুই মরবি। তোর মন যেভাবে মরতে চাইছে তুই সেভাবেই মরবি। মনে রাখিস, আমাদের মন যেটা সবসময় বলে আমাদের সঙ্গে সেটাই ঘটে। তুই এতদিন ভেবে এসেছিস তুই জীবনে বড় কিছু করবি, আর সেই বড় কিছু হওয়ার অপেক্ষায় তোর কপালে লেখা। আর তুই এখন ভাবছিস তুই মরবি। তুই মরবি তখনই যখন তুই বড় হবি। জয় তারা। আমি তো অবাক, এ কি কথা বলল? আমার স্বপ্ন পূরণ হবে মানে আমি যে কোনোভাবে বড়লোক হব, আর তারপরে আমার মৃত্যু হবে? কিন্তু আমি তো আর চাই না বেঁচে থাকতে। যাই হোক, আমি যদি রাস্তায় অচৈতন্যভাবে হাঁটি, তাহলে কোনো না কোনো গাড়ি আমাকে ঠিক মেরে দেবে। এখন উদ্দেশ্য এটাই, রাস্তায় আমি অচৈতন্যভাবে হাঁটবো, আর কোনো না কোনো গাড়ি এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে। ঠিক তেমনই আমি রাস্তায় আবারও হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটতে হাঁটতে একটা মেন রোডে হঠাৎ করে আমার একদম এক চুল দূরত্বে একটা গাড়ি ব্রেক করলো। পার্সোনাল গাড়ি। সেই 4 চাকা গাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে এলো, এসে আমার গালে একটা জোরে থাপ্পড় মারতে যাবে, আর নিজে থেকে দাঁড়িয়ে গিয়ে আমাকে বলল, রাস্কেল, দেখে চলতে পারো না? মেন রোডের মাঝখান দিয়ে হাঁটছে। আমি মেয়েটাকে বললাম, শুনুন না, আপনি আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবেন? আপনি যদি গাড়িতে আরেকবার উঠে যান, একটু রানিংয়ে গাড়িটা চালান, তাহলে খুব ভালো হয়। বিশ্বাস করুন, আমি বাঁচতে চাই না। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যই এইরকম মেন রোডের মাঝখান থেকে যাচ্ছিলাম। একটা কাজ করবেন, আমার কাছে না ওই 700 টাকার মতো আছে। আমি ওই 700 টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি অ্যাক্সিডেন্ট করে দিন। আর যদি বলেন আপনি কেস খেয়ে যাবেন, তাহলে আমি চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমি নিজের ইচ্ছায় মরতে চাই। না হলে আপনার কাছে থাকা ফোনটায় একটা ভিডিও করুন, ওখানে আমি বলে দিচ্ছি আমি স্বইচ্ছায় মরতে চাইছি। প্লিজ আমাকে মারুন, আমাকে আর বাঁচিয়ে রাখবেন না, আমাকে মারুন। মেয়েটি বোধহয় আমাকে পাগল ভেবে গাড়িতে উঠে ব্যাক করলো। আমি ভাবলাম, এইভাবে আমার মৃত্যুটা বোধহয় হবে না, আমাকে অন্য রাস্তা বের করতে হবে। হঠাৎ করে মাথায় মনে পড়ে গেল, উপায় তো একটা আছে, সেটা হচ্ছে রেলে কাটা। আমাকে রেলে কাটা হতে হবে, এটাই একমাত্র শেষ উপায়। আমি সেই উপায়টাকে কাজে লাগাতে রেল স্টেশনে চলে গেলাম। সেখানে গিয়ে চারিদিকে তাকাই, যাতে আমাকে কারো সন্দেহ না হয় এবং আমাকে কেউ চোখে না দেখতে পায়। সবার চোখের আড়ালে অনেকটা হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। সেখানে আমি একদম সরাসরি আড়াআড়িভাবে শুয়ে পড়লাম, যাতে আমার গলার উপর থেকে ট্রেনের চাকাটা যায়, আর একটা আমার কোমরের ওপর থেকে, অর্থাৎ মৃত্যু নিশ্চিত।
কয়েক সেকেন্ড পর ট্রেনের সিগন্যাল দিল, অর্থাৎ আসবে। আমি চোখটাকে বুজিয়ে হাত দুটোকে শক্ত করে রেলিংয়ে ধরে নিজেকে চেপে ধরে আছি, যাতে কোনো রকম ভয় না উঠে পড়ি। আমি আজকে মরব এবং এখনই মরব। ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আমি চোখ বুজিয়ে আছি, দম বন্ধ করে আছি, জানি ট্রেনটা আসবে আসবে। হঠাৎ করে কানে শুনতে পাই প্রচুর মানুষের আওয়াজ। তাকিয়ে দেখি সবাই আমার দিকে ছুটে আসছে, অর্থাৎ ট্রেন দাঁড়িয়ে গেছে। এমার্জেন্সি সিগন্যালে ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে। তারপর যা হয়, সবাই মিলে ধরে একটু কিল ঘুষি চড় মারলো। মারার পর আমাকে পুলিশ নিয়ে চলে গেল। আমি পুলিশের ঘরে চলে গেলাম। পুলিশ আমাকে বসিয়ে জিজ্ঞাসা করছে, কিরে, মরার এতই শখ? কি করেছিস এই বয়সে? বিয়েটা করেছিস? এই জগতের কিছু দেখেছিস? এত তাড়াতাড়ি মরার জন্য স্টেশনে পড়ে আছিস? শোন, তুই তো কেস খেয়ে গেছিস, তোকে তো অনেকে পাগল বলছে। তোর পরিবারে কে আছে বল, আমি তাদেরকে খবর দিচ্ছি। প্লিজ আমার পরিবারে কোনো খবর দেবেন না। আর তাছাড়া স্যার, আমার পরিবার বলতে কেউ নেই। সে কি রে? আচ্ছা শোন, আমি বুঝি এই বয়সে একটু কষ্ট হয়। প্রেমে আঘাত পাঘাত পেয়েছিস? একটা কাজ করতে পারিস, তুই বাড়ি চলে যা, আমি কেসটা উইথড্র করে নিচ্ছি। না না স্যার, কেসটা তুলবেন না। আমাকে এমন কেস দিন যাতে আমার ফাঁসি হয়। আমি জানি এই কেসে কোনোদিন ফাঁসি হবে না, কিন্তু এমন কেস দেবেন না যেখানে গিয়ে আমাকে কষ্ট পেতে হয়। আমি মরতে চাই। আপনি জানেন না স্যার, আমার জীবনে কত দুঃখ, অনেক চাপা কষ্ট আছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। জানেন, যখন আমার বয়স মাত্র 13-14 বছর, তখন আমি মাকে হারিয়েছি। বয়স যখন 19, তখন বাবাকে আলাদা সংসার পাতে দেখেছি। তারপর দিদির বাড়ি, পিসির বাড়ি, মামার বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, তার বাড়ি। এসব সহানুভূতিতে কিছু হয় না স্যার, এগুলো দুদিনের জন্য, তারপর যেই কি সেই। সারা যার বাবা মা থাকে না পৃথিবীতে, তার কেউ থাকে না, কেউ নেই, আমার আপন কেউ নেই। যার পরিবার যাকে অবহেলা করেছে, একটা পরের মেয়ে, সে আমাকে কতদিন ভালোবাসবে? সে তো একটা সময়ের পর আমাকে অবহেলা করবেই। অর্থাৎ আমি বাঁচলে রাজার মতো বাঁচবো, না হলে কুকুরের মতো জীবনযাপন করবো না। আপনি আমাকে একটা উপায় বলতে পারবেন, যে উপায়ের দ্বারায় আমার ফাঁসি হবে? বিশ্বাস করুন, আমি 5 বার গলায় দড়ি দিতে চেয়েছিলাম, কোনো না কোনো কারণে কেউ না কেউ এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে। বিষ খেতে চেয়েছিলাম, সেখানে হাসপাতালে ভর্তি হয়েছি, তাও বেঁচে গেছি। আমি রাস্তায় অচৈতন্যভাবে হাঁটছিলাম, সেখানেও আমার চুলের মতো জায়গা ছেড়ে ব্রেক কষে দিয়েছে। এখানে মরতে এলাম, এখানে আপনারা আমাকে, আমি আর কি করব? আমাকে একটা উপায় তো বলুন। একটা মানুষ স্বেচ্ছায় মরতে চাইছে, কিন্তু সে মরতে পারছে না, আমি কি করব? শোন, তোর কথা শুনে খুব কষ্ট হলো। আমার মনে হচ্ছে তোর মধ্যে না একটা আগুন আছে, ওটাকে না বের করতে হবে। আর তুই একটা কাজ করবি, তুই বলতে পারবি যে তোর কী প্রতিভা আছে? আমি তোর এই প্রতিভাটাকে কাজে লাগাবো। আগে স্যার, আমি স্ক্রিপ্ট লিখতে পারি। মনের মধ্যে প্রচুর কষ্ট, তো ওই
অশ্রুর জল থেকেই লেখার জন্ম আর কি। লোকে বলে আমার লেখা পড়ে যে লেখার মধ্যে একটা প্রাণ আছে। এর বাইরে তেমন কিছু আর পারি না। আচ্ছা শোন, আমি তোকে একজন পরিচালকের কাছে নিয়ে যাব, ঠিক আছে? ও ফিল্ম পরিচালক। আশা করি তোর একটা হিললে কিছু হবে। প্রথমে তো ওই পুলিশের কথাতে আমি কোনো রকম বিশ্বাস করিনি। পরবর্তীতে দেখলাম ওই পুলিশ অফিসার নিজের দায়িত্ব নিয়ে আমাকে একজন ফিল্ম পরিচালকের কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে এটুকু বুঝলাম, আমাদের বাংলার এক বিখ্যাত সিরিয়ালের চ্যানেল, সেই চ্যানেলের ডিরেক্টর। তিনি আমাকে বলল, দেখো ভাই, তুমি যদি ঠিকঠাক করে সময় দিয়ে আমাদের চ্যানেলে কাজটা করতে পারো, তাহলে তোমাকে আমরা মাসে মিনিমাম 40,000 টাকা পেমেন্ট করব। কথা দিচ্ছি আরও 3 মাস পর থেকে 5 থেকে 10,000 টাকা বাড়িয়ে দেব। আমি তো শুনে অবাক। আমি মাসে 40,000 টাকা, মানে ভালো চললে আবার পরবর্তীতে 5-10 হাজার, মানে ন্যূনতম 50,000 টাকা আমি ইনকাম করব মাসে। এই খুশি, এই আনন্দ আমি আমি কোথায় রাখবো? কথা মতো আমি ওই চ্যানেলের সঙ্গে কাজ করি এবং মাস 6 পর চ্যানেলের গল্পটা খুব হিট হয়। আর ঠিক তারপর থেকেই আরও বিভিন্ন চ্যানেল আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকে এবং আমি হয়ে উঠি প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার। ভাগ্য বদলে গেছে। যত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এমনকি আমার এই গার্লফ্রেন্ডটাও আমার কাছে চলে এসেছে। এখন আমরা ঠিক করেছি বিয়ে করব। সে মতো যাতায়াত, আসা যাওয়া এইগুলো তো চলতেই থাকছে। ঠিক বিয়ের 1 সপ্তাহ আগে আমরা ঠিক করলাম শপিং করব। শপিং করতে গেলাম। হঠাৎই একটা গাড়ি এসে আচমকাই আমাকে হ্যাঁ বন্ধুরা, এটা একটা গল্প হলেও কথাটা বাস্তব। আমার মৃত্যু হয়নি, আমি জীবিত। কিন্তু ওই অ্যাক্সিডেন্টে পড়ে আমার 2টো পা নষ্ট হয়ে গেছে। আমি এখন বসে বসে গল্প লিখি, ইনকামটা রানিং। কিন্তু এই গল্প থেকে একটা অভিজ্ঞতা অর্জন হলো যে তান্ত্রিক বলেছিল, আমরা মনে মনে যেটা ভাবি সেটা আমাদের সঙ্গে ঘটে। আমি মনে মনে একটা সময় ভেবেছিলাম আমি জীবনে অনেক বড় কিছু করব, আর সেটা হয়েছে। তার পরের অধ্যায়ে ভেবেছিলাম সুইসাইড করাটা আমার কাছে সব থেকে বড় উপায় ভালো থাকার। সুইসাইডটা হয়তো হয়নি, কিন্তু মনে মনে ভাবনার যে চিন্তাটা, সেটা সফল হয়েছে। আজকে আমার 2টো পা নষ্ট, এটা মৃত্যুর থেকেও কম কিসের? আপনারা দেখছেন মনের রেডিও, মনের কথা মনের সাথে।